স্যার, হ্যাঁ, হ্যাঁ, ওই যে বলেন। সহিংসতা বললো আর স্পষ্ট, ওইটা একটু স্যার একটু টাচ দিন স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। একটু সবার অনেকে প্রেস লাগে, সবাই একটু আনমিউট হয়ে যান। ক্লাসটা শুরু হয়ে গেছে, সবাই আনমিউট হয়ে যান। নিজ দায়িত্বে সবাই একটু একটু সবাই একটু সহযোগিতা করলে আমরা ক্লাসগুলো একটু ভালো করে করতে পারবো। আমরা দ্বিতীয় সেশন শুরু করেছি। দ্বিতীয় সেশন আমাদের আহ একটি 32তম পর্ব, 32তম ক্লাসে সবাইকে স্বাগতম। একজন প্রশ্ন করেছেন আমাদের তালিম ভাই যে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু, আইনের সংস্পর্শে আসা শিশু, অর্থাৎ 3 এবং 4। এটার এটার এটা একটু দাদা যাচ্ছে না। প্রথমে বলছি যে এই তিনে যদি বুঝতে হয় তাহলে এখানে মনে করবেন পেনাল কোড সম্পৃক্ত। আর একটু ক্লিয়ার করে দিচ্ছি যে এই আইনের সাথে সংঘাতে সংঘাতে যে জড়িত শিশু, এটা পেনাল কোডের সাথে সম্পৃক্ত। যে দুইটা ধারা রয়েছে, 82 এবং 83 সাথে বিধান রয়েছে। এখানে সব মনে রাখবেন, এই তিনে বলছে অপরাধীদের অভিযুক্ত হতে হবে অথবা বিচারে দোষী সাব্যস্ত। যদি এই অপরাধে অভিযুক্ত বিচারে দোষী সাব্যস্ত হলে আইনের সাথে সঙ্গত জড়িত হয়ে যাবে। এটা আদালত কর্তৃক ঘোষণা, কিন্তু এটা আমার আপনার না। প্রথম হচ্ছে পেনাল কোডে 82 বিধান হতে হবে, এবং সেটা হচ্ছে এমন শিশু, যে শিশুর বয়স, যেটা আমরা জানি যে শিশুর বয়স কত, সেটা হচ্ছে অপরাধে অভিযুক্ত অথবা বিচারে দোষী সাব্যস্ত হলেই কি হবে, অপরাধ আইনের সহিত সঙ্গতে জড়িত শিশু। আর আইনের সংস্পর্শ শিশু সেটা হবে যিনি হচ্ছে অপরাধের শিকার, জড়াই গেছে, অপরাধের শিকার, সেখানে মানে তখন ছিলই না, কিন্তু আইসে সে স্বীকার হয়ে গেছে যে সে ওইটা আইনের কন্ট্রাক্ট উইথ লয়ার ভিতরে রয়েছে, আইনের ভিতরে চলে আসছে। আর হচ্ছে সে সাক্ষী। এই ডিফারেন্স, আর কিছু মনে রাখবেন না। তাই আইনের সংস্পর্শে আসা হচ্ছে অপরাধের শিকার বা সাক্ষী, আর হচ্ছে জড়িত শিশু হচ্ছে অপরাধে অভিযুক্ত বা দোষী। ক্লিয়ার? তালিম, তালিম। ক্লিয়ার স্যার। আচ্ছা, ঠিক আছে, এখন আসেন আমরা একটু যাই আমরা যেখানে রেখেছিলাম। দ্বিতীয় সেশনটা একটু মনোযোগ দিবেন। দুইটা পার্ট হচ্ছে, যতটুকু পারি শেষ করি আজকে, সংজ্ঞাটা যদি শেষ করতে পারি কিনা। তারপরে আমরা কোন মধ্যে রাখছিলাম, রাখছিলাম এই আমরা রাখছিলাম সেরকম বর্ধিত শেষ কর। পরিবার, এক্সটেন্ডেড ফ্যামিলি। মনোযোগ দেন। এক্সটেন্ডেড ফ্যামিলিটাকে আমরা ভর্তি করতে, আমরা ছোটবেলা ক্লাস প্রাইমারি লেভেল, স্কুল যে লেভেলে, আমরা এগুলো ছোটবেলা থেকে আমরা গিয়ে শিখি যে বর্ধিত পরিবার। আমরা কিন্তু সবাই বর্ধিত পরিবার ছিলাম। এক সময় আমরা বর্ধিত পরিবার আন্ডার ছিলাম। সেটা হচ্ছে কি, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফা ফুফু, মামা মামি, খালু খালু, ভগ্নি ভগ্নিপতি, এই রক্ত সম্পর্কীয় একটা তো ব্লাড কানেক্টেড হতে হবে, অথবা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ কোনো আত্মীয়তার পরিবার। এটা হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি। এগুলো আগে ছিল, কিন্তু এখন এক্সটেন্ডেড ফ্যামিলিতে জয়েন্ট ফ্যামিলি থেকে ভেঙে এখন কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলিতে আসছে আমরা। একদম একক। এখন কিন্তু এখন বাবা মা কেউ রাখে না। এই যে আমরা পিতামাতা ভরণ পোষণ আইন পড়েছি, যেখানে হচ্ছে তাদের পিতা মাতা তাদেরকে রাখতে চায় না, তাদেরকে কাছে রাখে না। এখন স্বামী স্ত্রী সংসার করে তাদের সন্তানদেরকেও কি করে, বিশ্বাস করবেন না, এই শিশু আইনে তাদের প্রত্যেক তার পিতামাতারাও সন্তানকে একটা, এই যে বিভিন্ন ধরনের স্কুল কলেজ বিভিন্নই রয়েছে, একটা প্রতিষ্ঠান রয়েছে, এটাও একটা সেফ হোমের মতোই, যেখানে তারা হচ্ছে রেজিস্ট্রেশন কিন্তু এদেরকে বাচ্চাকে ওখানে দিয়ে যাবে সারাদিনের জন্য, আবার সন্ধ্যা সময় নিয়ে আসবে। তাদেরকে একটা রেয়ারিং করে, ওখানে খাওয়া দাওয়া সব টেক কেয়ার করে। এরকম ঢাকা বা অন্যান্য জায়গায় আছে বাংলাদেশে, বিদেশের মতো, যে আপনার বাচ্চাটা হলো সারাদিন আপনি আপনার অফিস, ব্যাংকে অফিস করতেছেন, বাচ্চাটা ওখানে রেখে গেলেন, সে খাওয়া দাওয়ার দায়িত্ব, তাকে রেয়ারিং করার দায়িত্ব, পড়াশোনার দায়িত্ব তো সেখানে করে। তো যাই হোক, বর্ধিত পরিবার ক্লিয়ার সবাই? এখন যদি প্রশ্ন করি যে বর্ধিত পরিবারে এক্সটেন্ডেড ফ্যামিলি বলতে কি বোঝানো হয়েছে, কে বলবেন? এক্সটেন্ডেড ফ্যামিলিতে হতে হলে অবশ্যই উপরে যা আছে, রক্ত অবশ্যই, সম্পর্কিত, এবং রক্ত আত্মীয়তার সম্পর্কিত বন্ধন। আত্মীয় স্বজন বন্ধনে আবদ্ধ আত্মীয় স্বজন পরিবারকে হ্যাঁ, স্যার। এই আইনটা এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে এখানে এই বর্ধিত পরিবার কেন নিয়ে আসা হলো, কেন নিয়ে আসা জানেন? যে আমরা যখন ওই যে আইনগত অভিভাবক, যখন আমরা কাউকে যখন না পাবো, এই বর্ধিত পরিবার সদস্য কাউকে পাবো না, তাদের বাবা মা পাবো না, কাউকে যখন পাবো না, তখন যদি আমরা যদি কোনো বর্ধিত পরিবারে কাউকে পাওয়া যায়, তার রক্তের সম্পর্কীয়, অবশ্যই তো পাবো আমরা একবারে। যে এই ছেলেটা বাচ্চাটা যে কারো পাবো না সেটা না, বলছে রক্তের সম্পর্কিত বা আত্মীয়তার বন্ধনে যদি এরকম পরিবারকে পাই। এখন এই ছেলেটা একটা মার্ডারের সাথে কানেক্টেড হয়ে গেছে, অথবা কোনো একটা চুরির সাথে সম্পর্কিত। এখন জরিমানার একটা ক্ষতিপূরণের আদেশ, ক্ষতিপূরণ কে দিবে? তখন এই বিষয়গুলো আমরা আনবো, যে ক্ষতিপূরণ এই আত্মীয় স্বজনের কাছ থেকেও যদি নেওয়া যাবে, যদি এরা আমরা পাই। খুবই ইন্টারেস্টিং এই আইনগুলো, সামনে পাবেন আর কি। স্যার তাহলে মানে, স্যার ওই পরে তাহলে ওই আবর্তনে স্যার, এই যে হ্যাঁ, মামা খালু দাদা একে ডাকা হবে, তাই স্যার? হ্যাঁ, এদেরকে যখন আপনি মা ধরেন বাপরে না আপনি পাবো স্যার, এখন মা বাপ ধরেন পিতা এদেরকে আপনি মাতাকে না পাবো, হেফাজতে দিবেন। তখন ওই মামা এদের খালু এই রক্তের সম্পর্কে বা আত্মীয় সম্পর্কে কেউ যদি থাকে, এদেরকে আপনি হেফাজতে দিবেন, এদেরকে জিম্মায় দিবেন, এদের মুসলেকায় দিবেন, পাবেন দিবেন না, এগুলো একটু জানতে হবে। এই শব্দটা আপনি জেনে নেন, যে রক্ত ব্লাড কানেক্টেড, আত্মীয় রিলেশনে যারা থাকবে। আচ্ছা, নিচের কোনটি বর্ধিত পরিবারের অন্তর্ভুক্ত? নিচের কোনটি? শিক্ষক। না স্যার, বলতেছে এটা গঠিত পরিবার বলতে বোঝাচ্ছে যে পিতা মাতা বাদ দিয়ে দাদার পক্ষের আত্মীয় আর নানার পক্ষের আত্মীয়, এগুলো বোঝাচ্ছে রাইট, স্যার। রাইট।
থ্যাংক ইউ। এত এমসিকিউ তে আর ভাগে ভাগে এমসিকিউ করতে পারি নাই, এটা হলো একটা কমন সেন্সের বিষয়। নিচের কোনটি বর্ধিত পরি অন্তর্ভুক্ত? শিক্ষক, অফিস জি। কর্মী, দাদা দাদি, মা মামা, খালা খালু, প্রতিবেশী। আমরা পড়েছি কি? দাদা দাদি খেলা খেলা। দাদাজি মামা খালু। ভাই কে হঠাৎ করে আইসা এখানে? স্যার শব্দ আছে স্যার, একটু বন্ধ করে দেন স্যার, মিউট করে দেন সবাই না নাকি। আমি এরকম দেখবো প্রায় মাঝে মধ্যে, এরকম যারা যারা কন্টিনিউয়াসলি করবে না, কন্টিনিউয়াস করলে আমি আহ, এই যে আমার দুইটা জিনিস খারাপ লাগে, সেটা হচ্ছে কি জানেন? একটা হচ্ছে ক্লাসে এরকম ডিসেন্ট বাসাল করা, হইচই করা। আরেকটা হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে আপনাদের গ্রুপ থেকে কেউ যে লিড নেয় না, আমার সবচেয়ে কষ্ট লাগে। মানে যে একটু আগে আমি গ্রুপে ঢুকলাম, দেখি কে যায় এ কিন্তু ক্লাস করে না। দরজা খোলা ছিল, আইসে ঢুকে গেছে, সবার পর্যালোচনা করছে চুপচাপ করে, সবাই দেখছে কে কি ক্লাস নেয়, কি পিডিএফ দেয়, কি শিট দেয়, পড়ে পড়ে দেখছে। এখন ভালো লাগে না, সে চলে গেছে, সমস্যা নেই, চলে গেছে। আমরা তার কিক মারি নাই বা আমরা কেউ ইয়ে করি, সে নিজে থেকে গেছে, ভালো হয়েছে, সমস্যা নেই। ভালো লাগলে চলে যায়। লিভ নেওয়াটা আমার সবচেয়ে বিরক্ত লাগে। আরে বাবা, আমাকে ফোন দেয় একজন এখানে ক্লাস করে, সে লিভ দিচ্ছে। এখন না পরে সব ক্লাস করতেছে আমাদের সাথে, কিন্তু কথা লিভ কেন না? ওরা কি আমাকে বকা দিছি বা আমরা কি কোনো ইনসাল্ট বা কিছু করছি? যে যাবে কিছু বলবেন না, কিন্তু সেকেন্ড টাইমে ভবিষ্যতে খেয়াল রাখবেন। আমি কিন্তু যাদের চলে যায়, আমি কিন্তু কপি করে এক জায়গায় রেখে দিই, আপনার বিশ্বাস করবেন না যে পরবর্তী আসে কিনা। ভুলেও অ্যাডমিনদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা এদেরকে অ্যাড করবেন না, আপনি দেখে রাখবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন। আমার দরকার নেই, এটা সবারই বিরক্ত হয়। আচ্ছা, এখন বিকল্প পরিচর্যা, অল্টারনেটিভ কেয়ার, এই আইনে এইটা কেন করা হয়েছে? সবসময় খেয়াল রাখবে যে এদের বিকল্প কিছু পরিচর্যা রয়েছে, আমরা আইনে পাবো। আবার বিকল্প পন্থা রয়েছে, এগুলো হচ্ছে 84-তে পাবো, এটা হচ্ছে 48। এগুলো দরকার নেই, জাস্ট রিডিং করেন, এগুলো দরকার নেই, মুখস্থ করার দরকার নেই। এগুলো পরীক্ষা আসবে না, সামনে যা বলবো। বোর্ড বা শিশু কল্যাণ বোর্ড, এগুলো আমরা সামনে পাবো। এই যে বোর্ড রয়েছে, এদের যখন একটা বোর্ড হয়, শিশু কল্যাণ বোর্ড, জাতীয়, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং জেলা উপজেলা পর্যায়ে, এটার একটা শিশু জাতীয় উপজেলা, একটা কি জেলা পর্যায়ে জাতীয় এবং শিশু কল্যাণ বোর্ড হয়। এগুলো আমাদের দরকার নেই, এগুলো পুরাটা এড়িয়ে যাবে। এই যে যে আইনগুলো রয়েছে এখানে 7, 8, 9, এটা আমার পড়া দরকার নেই। এখানে যেটা লাগবে, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দেন। এখন আসেন একজন, প্রথম আসেন হচ্ছে জিল্লু আসেন। এই ভিক্ষা, আমরা যে ভিক্ষা বলি না, যে শিশুরা রাস্তায় ভিক্ষা করে, আমরা দাঁড়ে দাঁড়ে যারা ভিক্ষা করে, তো এই মানুষের দ্বারা দ্বারা যারা ভিক্ষা করে আর শিশু ভিক্ষা করে, এই পার্থক্য আছে। একজন বয়স্ক আর একজন শিশু, এখানে আমরা শিশুর কথা আনছি, যে শিশুরকে ভিক্ষা সে নিজে করে। আচ্ছা, কেউ একটু বলতে পারেন এই শিশুরা ভিক্ষা বৃত্তিতে কেন আসে? কেউ একটু নর্মালি বলতে পারেন যে যে শিশুরা ভিক্ষা করে কেন? বলতে পারেন? স্যার আমি বলবো স্যার। হ্যাঁ, তাহলে স্যার ভিক্ষা, শিশুরা ভিক্ষা এমন অবস্থায় করে যে পারিবারিক বা তার মা বাবার কোনো সন্ধান নেই, বা সে তার জীবিকা অর্জন করার জন্য সে লাস্ট পর্যায়ে ভিক্ষাবৃত্তিতে বেছে নেয়, বা হয় কারো মাধ্যমে আসে স্যার, বা সে নিজেই রাস্তা মাধ্যমে এই ভিক্ষাটা করে স্যার, আচ্ছা, ঠিক জীবিকা আছে, আপনি, অর্জনের জন্য এটাই। ঠিক আছে, বুঝতে পারছি। আপনি স্যার অনেক আনমিউট হন, আপনি আনমিউট হন। স্যার হ্যাঁ, নাজমুল। অনেক অনেক সময় স্যার পেটের দায়ও স্যার করে স্যার আচ্ছা, শিশুরা পেটের দায় করে, খুব সুন্দর কথা। খাওয়ার জিল্লু, খাওয়ার জন্য জিল্লু, স্যার। জিল্লু, ভিক্ষা কেন করে? এই আনমিউট হন, যারা আনমিউট হয়ে যান। হ্যাঁ, তারপরে জিল্লু বলেন। আচ্ছা, মনোযোগ দেন, সবাই একটু মনোযোগ দেন। এখানে ভিক্ষা অর্থ কি বোঝা হয়েছে? এই আইনের অধীনে ভিক্ষাবৃত্তি বা ভিক্ষা অর্থ কি বোঝানো হয়েছে? এখানে বলছে যে কোনো ব্যক্তি নিকট, আমরা জানি অর্থ নেই, টাকা নেই, অন্ন বস্ত্র, এই যে বিষয় অন্ন বস্ত্র, অন্য কোনো ব্যক্তি দ্রব্যাদি প্রাপ্তি বা আদায়ের উদ্দেশ্যে এই ভিক্ষাটা, এটাই বলছে যে আমরা যখন রাস্তায় শিশুদের দেখি, তাদেরকে পাঠানো, তাদেরকে পরিচালনা করে, এরকম পাওয়া যায়, আমরা পাই। তো এই অনেক সময় তো কোনো শিশু দেখা যাচ্ছে পারিবারিক সহিংসতার কারণে সেপারেট হয়, তাদের বাবা মারধর করে তাদেরকে শিশুদের, তখন সে আলাদা হয়ে যায়, তখন সে তার রাস্তায় কি করবে, যখন খাবার টাবার জন্য সে ভিক্ষাবৃত্তি করে। কি কি সে কালেক্টেড করে? অর্থ, অন্ন, বস্ত্র বা অন্য কোনো দ্রব্যাদি প্রাপ্তি। এই আদায় উদ্দেশ্যে কি হয়? কতই বলছে, তিনটা, ক খ গ, তিনটা ভিক্ষা। যে কোনো শিশুকে এই ভিক্ষাবৃত্তি আমরা অনেক জায়গায় পাবো, শিশু আইনে পাবো, তারপর হচ্ছে পেনাল কোডেও পাবো, অন্যান্য আইনে পাবো। যে কোনো শিশুকে প্রদর্শন, সে কি করলো, সে নিজে সে সামনে এসে ফেস করলো, প্রদর্শন বা ব্যবহার করে প্রকাশ্যে স্থানে নাচ, এ দেখেন, নাচও কিন্তু ভিক্ষা। সে নাচবে, গান গাবে, ভাগ্য গণনা, পবিত্র স্তবক পাঠ অথবা ভিন্ন কোনো কলা কৌশল গ্রহণ করা, ভান করে হোক বা না হোক। দেখেন, একটা শিশু যেমন কোরআনের যিনি একজন হাফেজ, তাকে সেও কিন্তু এর ভিক্ষার আন্ডার আসতে পারে। যে সে রাস্তায় দাঁড়িয়ে, তাকে দাঁড়া করা কেউ রাখে গেছে, তুমি এখানে সারাদিন কোরআন পাঠ করবা আর একটা থলে ধরে রাখবা, তোমাকে এই কোরআন তুমি কোরআন সুরে পাঠ করবা, সবাই তোমাকে ভিক্ষা দিবে। তাই নয় কি?
এখানে বলছে নাচ গান ভাগ্য গণনা, তাকে এমন ভাবে ভাগ্য গণনা শেখানো হয়েছে, সে আপনি গেলে আপনার রাশি দেখে, আমরা হাত দেখে তালু দেখে বলে দিবে যে তোমার আজকে এটা হবে, আজকে তোমার এটা হবে। এই কথাগুলাই যে এখানে ভিক্ষার আন্ডারে চলে আসবে। তা নাচ গান ভাগ্য গণনা প্রভৃতি স্তবক পাঠ করা অথবা বিভিন্ন কলা কৌশল গ্রহণ করা, ভান করিয়া হোক বা না হোক, এটা। খ নাম্বার বলছে কোন শিশুর দেহে অনৈতিক প্রক্রিয়া ঘা, দেখবেন আমি একটা শিশু পেয়েছিলাম প্র্যাকটিক্যালি, যে তার শরীরে অনেক ঘা রয়েছে, ঘা এবং অনেক ক্ষত। যে বিড়ির যে পাশা রয়েছে না, বিড়ির কি করে ওই ওই লোকটা যিনি পরিচালনা করতেন, তাকে বিড়ি খেয়ে খেয়ে পাশা দিয়ে তার শরীরে কি করতে, এরকম পুশ করতো, পুরাটা ধরে রাখতো, যেই পর্যন্ত দাগ না হয়েছে এই পর্যন্ত সে ধরে রাখতো। কালো দাগ হয়েছে সারা শরীর, প্রায় 1 থেকে 2 হাজার দাগ, বোঝা যাচ্ছে কোনো ক্ষত, আসলে পরে দেখা গেছে এটা ইন্সপেক্ট করে দেখা গেছে যে এটা একটা বিড়ির যে দাগ রয়েছে। হ্যাঁ, স্বাস্থ্য পরীক্ষা করে দেখা গেছে। তো শিশুর এই ঘা ক্ষত আঘাত সৃষ্টি করা, এগুলো কোনো ইচ্ছা করে, অনেক সময় ইচ্ছা করে তার শিশুকে বিকলাঙ্গ করে, তাকে ধরে নিয়ে তাকে ধাক্কা দেয়, কোনো রাস্তায় এরিয়া থেকে ফেলে দেয়, তাকে ওই যে কি বলে অনেক সময় অ্যাক্সিডেন্ট করায়। অনেক সময় অ্যাক্সিডেন্ট তো নর্মালি হলে হলোই হয়, কিন্তু শিশুকে যে বিকলাঙ্গতায় পরিণত করা, তখন ডাক্তারের কাছে গেলে এক পা ফেলে দেয়, তখন এটা পা ফেলে দিলে তার লাভ, তাকে বিভিন্ন একটা একটা গাড়ি কিনে দেয়, গাড়ি কিনে সে সারাদিন ওটি নিয়ে ঘুরে, যে পাইছে আজকে, এই যে তার এটাই তার জীবিকা নির্বাহ। এই ঘা বা ক্ষত আঘাত বিকলাঙ্গতা প্রদর্শন বা প্রদর্শনের জন্য অনাবৃত রাখা, এই যে খুলে রাখায়, এই যে ঘাটা এরকম খুলে রাখে, সবাই আমরা আমাদের যে সেন্সিটিভ, আমাদের যে আমাদের মনের ভিতরে যে কি বলে অনুভূতির যে আঘাত করে, তখন আমরা 5 টাকা 10 টাকা দিয়ে দিই। আসলে পরবর্তী দেখা গেছে বাংলাদেশে আসলে এই প্র্যাকটিসটা ম্যাক্সিমাম অনেকেই এরকম, ওই যে বিশেষ করে বিজয় সরণিতে দেখবেন যারা ঢাকায় আছেন, শুধু বিজয় সরণি, অন্যান্য জায়গায় দেখবেন যে এরকম অনেক জায়গায় এরকম তাদের পরিচালনা করতেছে, এদেরকে লিডারকে ধরছে এগুলো ওরা। করে স্যার, অধিক অধিক ভিক্ষা ভিক্ষা পাওয়ার আশা এগুলো করে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই আমরা নারী শিশুতে আমরা পাবো অধিক বিকার পাওয়ার আশায়। তবে এদেরকে, এদের সাথে কথা বলবেন, যদি এদেরকে ধরবেন, এরা দেখবেন এরা কিন্তু আবার আপনার সাথে ই হয়ে যাবে, বলবে স্যার আমরা দেখতেছি, আমরা থানা দেখি, আমরা এই দেখি, এগুলা দেখি, হুম। এগুলা আসলে মিথ্যা কথা। এরা থানা কোনো টাকা পয়সা দেয় না, এরকম কোনো কখনো নিবেন না, পরে হচ্ছে আইনগত এটা ব্যবস্থা হচ্ছে নেবেন। একটা ব্যবসা স্যার। এটা একটা ব্যবসা। আচ্ছা, কিছু কিছু তাই এলাকায় দেখবেন। অনাবৃত মানে কি খুলে রাখা স্যার? হ্যাঁ হ্যাঁ অনাবৃত মানে অনাবৃত রাখা। হ্যাঁ হ্যাঁ, অনাবৃত জায়গায় খুলে রাখা, অনাবৃত করে রাখা। আবৃত হচ্ছে, আবৃত এটা কি বলে, ঢাকা। কভার্ড। হ্যাঁ কভার্ড, আবৃত মানে কভার্ড, আর অনাবৃত মানে আনকভার্ড। আচ্ছা, মাদক দ্রব্য ওষুধ সেবনের মাধ্যমে কোনো শিশুকে নিস্তেজ, এই যে ভিক্ষার অর্থ আরেকটা চলে আসছে, মাদক দ্রব্য বা ওষুধ সেবনের মাধ্যমে। তার মাদক হচ্ছে আমরা যেটা জানি যে মাদক আইনে, এবং ওষুধ রয়েছে, একদম নেক্রোটিস রয়েছে বা ওষুধ মেডিসিন রয়েছে, যেটার মাধ্যমে শিশুকে নিস্তেজ করে দিবে, নির্জীব করিয়া রাখা, মানে তাকে এমন একটা ওষুধ খাওয়াইলো যেটা হচ্ছে সে নিস্তেজ হয়ে সাইলেন্ট হয়ে যাচ্ছে, সে কথা বলতে পারে না, মুখ দিয়ে লালা বের হয়, তখন ওরাকে ধরে নিয়ে রাস্তার মাঝখানে শোয়া রাখবে, তার পাশে সে দাঁড়ায় থাকবে ঘুমটা দিয়ে, আর ওই লালা পড়তে থাকবে, আর একটা চিকিৎসাপত্র যাই থাকুক না থাকুক বলবে, সবাই সবাই দেখবে এই যে টাকা দেওয়া শুরু করছে, অর্থাৎ এটাকে মৃত হিসেবে সাজায় রাখবে, সে আর নিস্তেজ, যে তার একটা এই মৃত রূপ, মিগি রূপ, এই ধরনের। আরেকটা বলি, অনেক সময় দেখা গেছে বাংলাদেশ থেকে গিয়ে শিশু বা পিতামাতা বা অন্যরকম কোনো মাধ্যমে যে কলকাতায় যে কামুখা কামাখানা কি আছে একটা, কামুখা জি স্যার। কামাখানা কি, এরকম মনে নাই আমার, যে এরকম একটা প্লেস আছে, সেখান থেকে তারা ট্রেনিং নিয়ে আসে, ইন্ডিয়া গিয়ে বিভিন্ন ট্রেনিং নিয়ে আসে, ওখান থেকে শুরু এই যে ন্যাংরা কানা আতুর, আমরা বলি না বুবাই, এরা কি করে বিভিন্ন ধরনের কৌশল শিখে আছে, আপনার শরীর আপনার এরা এমন একটা কুমফু শিখে আসবে, আপনার শরীরে হাড় আছে কিন্তু তারা যে মোশনটা করবে সারাদিন, দেখবেন একটা ভালো মানুষ, সুস্থ মানুষ, সে কি করে পাটা মাথার দিকে করবে, হাতটা একদিকে পজিশন এরকম এরকম ব্যান্ড করে রাখবে, বাঁকা করে রাখবে, রেখে কি করবে সারাদিন বিক্রি করে, সন্ধ্যার সময় দেখবেন কি তার রূপ চেঞ্জ, সে সুন্দরভাবে সব পজিশন সব খুলে, ন্যাকড়া তেনা যা আছে সব খুলে সুন্দর হাইটে চলে যাচ্ছে, এরকম বহু জাদু। আমরা পাই। হ্যাঁ কি জাদু স্যার। না, জাদু তো আছে, এরকম পাই আমরা, এরকম রাস্তাঘাটে এরকম পাই আসলে। তাহলে আমরা এই ভিক্ষা যদি অর্থ হয় শিশুর ক্ষেত্রে, এরকম প্রথম হচ্ছে যে নাচ গান বা কোনো কলা কৌশল হবে, পবিত্র স্তবক হবে, প্রথম হচ্ছে শিশুকে প্রদর্শন করবে, কোন শিশুকে প্রদর্শন করবে কিসের মাধ্যমে, নাচ গান ভাগ্য গণনা পবিত্র স্তবক এগুলা। আরটা হচ্ছে কি তার শরীরের বিকলাঙ্গতা প্রদর্শন করবে, যে কত ঘা শরীরে আঘাত। ক্ষত, বিকলাঙ্গ প্রদর্শন। আরটা হচ্ছে মাদক দ্রব্য ও ওষুধ সেবনের মাধ্যমে তাকে নিস্তেজ করবে, তিনটা। আই রিপিট, এই ভিক্ষা অর্থ হবে হচ্ছে অন্ন বস্ত্র অর্থ, এগুলো পাওয়ার জন্য করবে, কি আদায় উদ্দেশ্যে, সে নিজেকে নিজেকে নাচ গান করবে, ভাগ্য গণনা অথবা স্তবক পাঠ করবে রাস্তাঘাটে, বিভিন্ন কৌশল এক। 2 নম্বর হচ্ছে কোনো শরীরে ক্ষত ঘা আঘাত বা বিকলাঙ্গতা প্রদর্শন করবে। আর 3 নম্বর হচ্ছে হুম। মাদক বা ওষুধের মাধ্যমে সে নিজেকে নিস্তেজ বা নির্জীব করিয়ে রাখবে, বা নিজেকে মৃত হিসেবে সাজায় রাখবে, এগুলো হচ্ছে ভিক্ষার হিসেবে অন্তর্ভুক্ত হবে। কে বোঝেন না এই ধারণা? স্যার আমি একটু বলবো নাকি স্যার একটু কথা? আচ্ছা বলেন।
তালিম স্যার ভাই ওই যে, যেখানে আছেন আপনার ওখানে প্রচুর নয়েজ আসে পিছন থেকে, ওই অসুবিধা নাই, বলেন। স্যার আমার এখানে কোনো শব্দ আসে না তো স্যার, আমি তো একাই এক রুমে স্যার। কিন্তু ন আপনি যখন কথা বলেন আপনার সাউন্ড আপনার, তাই নয় কি? সবাই দেখেন ও কথা বলে সাউন্ড আসে না। হুম। আচ্ছা ঠিক আছে, বলেন। স্যার ওই যে ভিক্ষা অর্থ কোনো ব্যক্তির নিকট হইতে অর্থ, অন্ন, বস্ত্র বা অন্য কোনো দ্রব্য প্রাপ্তি আদায়ের উদ্দেশ্যে। মানে এই যে 16 নম্বরে এই যে যে মানে এই যে যে পড়লো স্যার, এটার এই 3টা পয়েন্ট, যে কোনো শিশুকে প্রদর্শন করা বা এটা, দ্বিতীয়টা হচ্ছে কোনো অর্থের প্রয়োগের জন্য ক্ষত আঘাত এটা, আর তৃতীয় হচ্ছে মাদক দ্রব্য, এই 3টা পর্যায়ে সে ভিক্ষা করে। ভেরি গুড। এটাই এটা হচ্ছে বোঝা যায়। আপনাদের সাথে দেখেন, আপনারা অনেকে নাইট করে এসেও ক্লাস করতেছে, এখানে আছে নাইট সারা রাত কষ্ট করেও ক্লাসটা শুনতেছে। পড়ালেখার এরকম ইন্টেন্ডেন্সি থাকা লাগবে, ইচ্ছা, প্রবল ইচ্ছা থাকা লাগবে। হ্যাঁ, পড়ালেখাটা এমনি হয় না ভাই। রাজু কি বুঝতে পারছেন এই তিনটা? রাজু, রাজু কি বুঝতে পারছেন এই তিনটা? রাজু কে আছেন? জিল্লু ভাই ক্লিয়ার এই তিনটা? স্যার ক্লিয়ার হ্যাঁ। স্যার। তারপর নাজমুল, নাজমুল বুঝতে পারছো? নাজমুল ভাই? জি স্যার, ক্লিয়ার স্যার, ঠিক পারবো আছে, স্যার সব থ্যাংক ইনশাল্লাহ। ইউ, থ্যাংক ইউ, সবাই আনমিউট হন। এখন আমরা স্যার, ইয়ে যাই, হ্যাঁ স্যার, বলেন নাজমুল, স্যার, বলেন। স্যার আমার স্যার ট্রেনিং স্যার, আমি একটু বাইরে যাচ্ছি স্যার, আচ্ছা দেরি ঠিক হবে আছে, স্যার। আপনাদের এখন ক্লাসে নিয়ে দেখে নিয়ে, ঠিক আছে, ওকে। জি স্যার, জি। অবশ্যই লিভ নিবেন, যাদের কোনো জরুরি থাকবে একটু আসসালামু আমাকে অথবা অ্যাডমিনকে একটা এসএমএস দিয়ে লিভ নিয়ে যাবেন, সমস্যা নেই। ক্লাস থেকে একটু, এটা একটা রুলস যে আপনি এখানে যে সিনিয়র আছে আপনি যারা কথা বলেন তাকে এসএমএস দিয়ে দেবেন, স্যার বেরিয়ে গেল, বলা লাগবে না। ওকে, ওকে। আচ্ছা, এখন আসেন ভিক্ষা। ভিক্ষা বলতে কি বোঝায়? তাহলে আমরা যদি যাই, তাহলে অন্ন, বস্ত্র, দ্রব্যাদি পাওয়ার জন্য শিশুকে ব্যবহার করা। এখানে ডাইরেক্ট স্পষ্ট বলছে যে ভিক্ষা বলতে বোঝাইছে অর্থ, অন্ন, বস্ত্র, দ্রব্যাদি পাওয়ার শিশুকে ব্যবহার, শিশুকে ইউজ করা। এটা হলো মূল বেসিক, মানে মানে কমন সেন্স এটা। তারপর কি নিচের কোনটি ভিক্ষার অন্তর্ভুক্ত হবে? কোনটা? স্কুলে পাঠানো, শিশুকে প্রদর্শন প্রকাশে নাচ গান করানো, শিশুকে খেলাধুলা অংশগ্রহণ করানো, শিশুকে শিশু প্রদর্শন চিকিৎসা করে করানো। বাইরে ক স্যার। নম্বর স্যার, খ খ। ভেরি সম্ভব। গুড, ভেরি গুড। আপনারা এখানে উত্তরের দিকে তাকাবেন না কেউ, একটু কষ্ট করে আর চোখটা যেখানে এই চারটের ভিতরে থাকবেন। প্র্যাকটিস করেন এখন থেকে ইনশাল্লাহ। এখন থেকে যে উত্তরটা হবে সেটার দিকে বেশি বেশি নজর দিবেন, আর যখন প্রিন্ট দিয়ে নেবেন বা বের করবেন, খেয়াল করবেন আপনারা। আপনারা লেখাটা একটু বড় করে দিই, এই যে খেয়াল করবেন, সেটা হচ্ছে যে পরীক্ষা হলে এটাই, এই চোখটাই ফার্স্ট আপনার উত্তরের দিকেই যাবে। এই চারটার হুম। ভিতরে যেটা সঠিক হচ্ছে ওটির দিকে যাবে, এই চোখটা এভাবে বানাবেন, ব্রেনটা। ওদিক যদি যাবে, কোনো, অথবা স্যার হলো ওইটা পার করার নিচে পড়ার প্রয়োজন হবে না, হ্যাঁ রাইট, যদি কোনো এরকম। যদি কোনো শিশুর দেহে ইচ্ছাকৃতভাবে ক্ষত বা আঘাত সৃষ্টি করে তার প্রদর্শন অর্থ চায়, এটি কি হিসেবে গণ্য হবে? মানবিক কাজ, ভিক্ষা। ভিক্ষা। ভেরি গুড। নিচের কোনটি ভিক্ষার একটি অনৈতিক পদ্ধতি হিসেবে উল্লেখ করেছে? অনেক শিশুর দেহে আঘাত সৃষ্টি, স্কুলে ভর্তি করানো, কর্মশিক্ষা, খেলাধুলা। এটা অনৈতিক আঘাত শিশুকে পদ্ধতি। আঘাত সৃষ্টি করে হ্যাঁ, স্যার। এটা কোনোভাবে কাম্য নয়। এই যে এই শিশু আইন দেখেন, ভিক্ষা সংজ্ঞায় শিশুকে মৃত হিসেবে সাজিয়ে রাখার উদ্দেশ্য কি? নাট্যচর্চা, অর্থোদ্ধাবাদী প্রাপ্তি, অর্থ বা ধর্মীয় দ্রব্য অনুষ্ঠান। প্রতিষ্ঠা করে স্যার, খ এই নম্বর। অর্থ বা দ্রব্যাদি পাওয়ার জন্যই হচ্ছে শিক্ষাকে এই সাজিয়ে রাখার একটা উদ্দেশ্য। 6 নাম্বার, কোন ধরনের পদার্থ ব্যবহার করে শিশুকে নিস্তেজ বা নির্জীব করে রাখা হলে ভিক্ষার অন্তর্ভুক্ত হবে? মাদক বা খাদ্যদ্রব্য। ঔষধ। ভেরি গুড। ঔষধ। মাদক দ্রব্য বা ঔষধ, অর্থাৎ মাদক দ্রব্য মেডিসিন। 6। তাহলে আমরা মোটামুটি দেখেন, আমরা 16তে আমরা ভিক্ষা শেষ করলাম। আজকে আমার মনে হয় যে এই যে ভিক্ষা সব সাথে সম্পৃক্ত, যে নারী শিশুর যে ভিক্ষাবৃত্তি করা, মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। দেখেন একটা ভিক্ষা শব্দের অর্থ সাথে কতগুলা কানেক্টেড সেকশন, কতগুলা কথা রয়েছে। আমরা শুধু নর্মাল ভিক্ষা বলতে বুঝি যে কেউ কারো কাছে যায় হাত পাতলে ভিক্ষা বোঝায়, কিন্তু আসলে আমরা যে সমাজে বাস করি, ভিক্ষার সাথে যে কতগুলো সম্পৃক্ত রয়েছে এটা কিন্তু আমরা জানি না। মোটামুটি ক্লিয়ার না সবাই? জি জি স্যার। স্যার। থ্যাংক ইউ। 16 ক দেখেন, এখানে একটা ম্যাজিস্ট্রেট বলা হয়েছে যে 16 ক, 16 সাথে একটা ক রয়েছে, এখানে কোনো শর্ট আইফেন বা কোনো কিছু নাই। এটা নতুন আইনে যে সংযোজন করছে 2018 সালে, যেটা সংশোধন হয়। 16 কতে বলছে ম্যাজিস্ট্রেট, এখানে ছয়ের আমরা এই আইনের 6 দ্বারা যাই পাবো। তবে এখানে কে, কোন আদালত, এটা একটু জেনে রাখেন, এমসিকিউ আসে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন। এই যে আমরা পারিবারিক আদালত যেগুলো রয়েছে এখানে, তাও কিন্তু এই একই আইনের কথা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিজিএম বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যার অপরাধ আমল গ্রহণ করার ক্ষমতা রয়েছে, জাস্ট এইটুকু। এখানে 16 কথা বলছে যে কোন আদালত আমল গ্রহণ করবে। এরা কেউ যদি অভিযোগ দেয়, কেউ যদি মামলা দেয়, তাহলে অবশ্যই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। শিশু আইনে ম্যাক্সিমাম হচ্ছে জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গ্রহণ করে। হ্যাঁ, খেয়াল রাখবেন, এটা চালাকি। তাহলে ম্যাজিস্ট্রেট বলতে কাকে বোঝানো হয়েছে? ফৌজদারি কার্যবিধি 6টি, ফৌজদারি কার্যবিধি উল্লেখ 6টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট যা আমলে নেওয়ার অপরাধ ক্ষমতা আমলে নিয়ে রয়েছে। এগুলো হচ্ছে রিডিং করে নিবে, এগুলো মুখস্থ করার কারণে অসংখ্য বার পড়বেন, অসংখ্য বার, এমনি হয়ে যাবে ইনশাল্লাহ স্যার। দেখবেন। হ্যাঁ, স্যার বলেন।
এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মানে এই যে লাস্টে লেগেছে ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যার অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা রয়েছে, মানে এই অপরাধ এরাই করবে স্যার। এরা বিচার করবে, মানে ও, বিচার আমলে করার নিবে। ক্ষমতা আছে ওনাদের। হ্যাঁ, আমলে জি নিবে স্যার, এটা। জি। গুড। এখন দেখেন, এই যে এখানে 17 জন শিশু, এই শিশু অর্থ চারে যে আমরা পড়বো, আমরা সামনে যে চার ধারাটা পড়বো, এখানে শিশু অর্থ দরকার নাই। জাস্ট অর্থ আমরা জানি শিশু আইনে আমরা জানি 18 বছর পূর্ণ করে নাই। তারপর হচ্ছে ওদিকে আমরা যে পেনাল কোডে 82-তে শিশু কত বছর একটা নির্ধারণ করা আছে, নারী শিশুদের নির্ধারণ করা হয়েছে। এগুলো আমরা পারবো, এগুলো টেনশন দরকার নেই। 17 খালি জাস্ট এমনি দেখেন, এখানে আর অন্য কোনো কিছু দরকার নেই। এই যে 13 দ্বারা শিশু বিষয় পুলিশ কর্মকর্তা, শিশু বিষয় এই যে একটু রেখে গেছি যে শিশু উন্নয়ন, যেটা প্রত্যয়িত অনুষ্ঠান, প্রত্যয়িত প্রতিষ্ঠান 59-60 দ্বারা আমরা পড়ে আসছে, আবার এটা আসছে। শিশু বিষয় পুলিশ কর্মকর্তা 13 ধারা যেটা পাবো, শিশু বিষয় ডেস্ক। দেখেন পরে কি ইম্পর্টেন্ট, এটা দেখেন, শিশু বিষয় পুলিশ কর্মকর্তা আমরা যে সামনে 13 ধারাটা পাবো, যে ডেস্কের যিনি দায়িত্ব থাকবেন তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ প্রধান। যদি নারী থাকেন অবশ্যই নারী কগরে দেবেন, সেখানে সে কথা বলে রয়েছে। এইখানে দেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সমাজকর্মী, এই যে সোশ্যাল ওয়ারফেয়ার যিনি, আমরা কিন্তু প্রথমে আপনাদেরকে দেখাইছিলাম একটা ছবি। দেখেন, এই জন্য যারা একটু মনোযোগের প্রথম দিক থেকে ক্লাসগুলো একটু মনে দেবেন, এখানে দেখেন প্রথম বলছিলাম লিমু ওয়াজ এ 7 years old, সে তো শিশু, অ্যান্ড 7 years old গার্ল লিভিং অন দ্য স্ট্রিটস। সে যে কোথায় বাস করে, রাস্তায় বাস করে। পরে কি সোশ্যাল ওয়ার্কার নোটিস হার অ্যান্ড ইনফর্ম দ্য পুলিশ। এখন এই যে সোশ্যাল ওয়ার্কার, এই যে সমাজকর্মীটা, এখানে স্পষ্ট ভাবে এখানে আমরা পাইলাম যে সমাজকর্মীর এখানে দাঁড়াটা, তার কাজটা কি। অনেকে বলতেছে এখানে সমাজকর্মী শিশু আইনের সাথে সমাজকর্মী সম্পৃক্ততা কি। এই যে এখানে চলে আসছে, আমরা যেটা পাইলাম এখন, যেটা হচ্ছে সমাজকর্মী। এই শিশু সমাজকর্মী 21, সমাজকর্মী 21। সমাজকর্মী অর্থ এই যে অধিদপ্তরের ব্যবহার অধীনে কর্মরত ইউনিয়ন সমাজকর্মী, ইউনিয়নের যে সমাজকর্মী থাকবে, পৌর সমাজকর্মী থাকবে। যেমন এদেরকে কি হিসেবে ডাকবে জানেন? এদেরকে বলবে খালা আম্মা, পরীক্ষা আসে খালা আম্মা, বড় ভাইয়া, এই ভাই হলে বড় ভাই খালা আম্মা বলে ডাকবে। এরকম সমমানের কোনো কর্মী, এই যে খালা আম্মা বা বড় ভাই বা উত্তর সমমানের কোনো কর্মী, যে নামে অভিহিত হোক না কেন, যিনি শিশুদের সেবা দানের সাথে সংশ্লিষ্ট থাকবে, এরা সমাজকর্মী। হ্যাঁ, এরা কিন্তু খেয়াল রাখবে। দেখেন সমাজে কিন্তু কত জনের দায়িত্ব, রেসপন্সিবিলিটি, শুধু পুলিশের দায়িত্ব, কিন্তু এই খালা আম্মার বড় ভাইরা কিন্তু আমাদেরকে জানাবে। এই খালা আম্মা বড় ভাই যাই বলি না কেন, খালা আম্মা আর এরা কিন্তু আমাদেরকে কি করবে, নোটিশ করাবে, আমাদেরকে জানাবে, তথ্য দিবে। আচ্ছা, তাহলে সমাজকর্মী কত? 21। তাহলে আমরা সমাজকর্মী বলতে কি বোঝানো হয়েছে? এমসিকিউ বুঝাইছে এখানে কোনটা, যে ইউনিয়ন বা পৌরসভা পৌরসভা। বা প্রভৃতি শিশু সেবাদান সংশ্লিষ্ট কর্মকর্তা, এদের কাজটা কি? এই কালাম্মা বড় ভাইয়ের কাজটা কি হবে? ওই যে যে স্যার শিশুদের দেখাশোনা রাখভাল করবে এদের। যিনি শিশুদের সেবাদানের সাথে সংশ্লিষ্ট, এটা মনে রাখবেন, যিনি শিশুদের সেবা সাথে সংশ্লিষ্ট রয়েছে। হুম। 21। সমাজকর্মী কোন প্রতিষ্ঠানের অধীনে কর্মরত থাকেন? পুলিশ অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তর, সমাজ সেবা অধিদপ্তর, সরকার দপ্তরে। সমাজ এই সেবা দপ্তর। ভেরি গুড। সমাজ সেবা অধিদপ্তরে কিন্তু মোটামুটি অনেক কার্যক্রম এবং এবং অনেক ডেভেলপ এবং অনেক বাজেট, অনেক কিছু আসে উন্নয়নের জন্য। এবং যেমন এদের অনেক প্রত্যয়িত প্রতিষ্ঠান আছে, যেমন মিরপুর আছে, গাজীপুর আছে, তারপর হচ্ছে আপনার ওই যে ঢাকা অনেকগুলো আছে। আমি এগুলোতে মোটামুটি 2-3টা জি, লিখেছি। নারী বর্তমানে অনেক রয়েছে, কিছু আছে বালক, স্যার এখন। বালক রয়েছে, বালক ক, বালক খ, এরকম রয়েছে। এদেরকে নিয়ে ওখানে রাখতে হয়। আমি নিজে প্র্যাকটিক্যাল করছি, একটা ঘটনা ঘটছে আমার সাথে এই আইনে, আমি সেদিকে আলোচনা করবো। আচ্ছা, এখানে একটু আসেন। 23 হচ্ছে সুবিধা বঞ্চিত শিশু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিটার্নের জন্য। এটা আসলে আমরা 89 যা পাবো, 89। পরীক্ষা হলে দেখে পরীক্ষায় আসছিল যে এটা কত ধারা। সুবিধা বঞ্চিত অর্থাৎ এখানে ডেপ্রাইভড, এই যে সুবিধা বঞ্চিত বোঝা যাচ্ছে যে সে বিভিন্ন থেকে এই হয়, বঞ্চিত হয়। শিশু কারা? যেমন পিতামাতা যার নাই, সে ওই যে তার তার অভিভাবক নাই, তার ওই যে তার আত্মীয় স্বজন নাই, সে হচ্ছে বেদের শিশু, সে হচ্ছে বা কি পথ শিশু, তারপর লেখাপড়া করে পড়ে নেয়, মানে তার কেউ নাই। এক কথায় এখানে প্রায় 15, 16, 17টা রয়েছে, এই রয়েছে ক্যাটাগরি রয়েছে। এই 89 আমরা যা পাবো। সভাপতি মহাপতি এগুলা দরকার নেই পরীক্ষায়। আইনে বলবৎ যাই থাকে, এই আইন বিধানাবলী একটা জিনিস লেখছে, এই আইনের যাই থাকবে এই আইনে বলবৎ থাকবে, যদি যাই অন্য আইনে যাই থাকবে এই আইন দ্বারা বিচার হবে, এটা বলা রয়েছে। আর ফৌজদারি কার্যবিধি অনুসরণ করবে সব জায়গায়, কিন্তু আইনের জায়গায় কিন্তু ফৌজদারি কার্য অনুসরণ করতে বলছে, যে সাক্ষীটা কিভাবে নেবে, জবানবন্দিটা কিভাবে নেবে, বিচারটা কিভাবে হবে, এটা বলছে, বাট এটা অনুসরণ করবে। তবে এই আইনের বিধান বলেই প্রযোজ্য। আজকে আমরা 4 ধারা দিয়ে আমরা শেষ করবো। 4 ধারা দিয়ে আমরা ক্লাসটা শেষ করবো, মনোযোগ দেন। শিশু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট রিটেনের জন্য। শিশু, সবাই মনোযোগ দেন। এদিকে আসো। আচ্ছা, শিশু, শিশু বলতে কাকে বলবা? শিশুকে এই শিশু আইন 2013 সালে এই এই আইনকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে? ক্লাস 17 পরে আসতেছে, হ্যাঁ? 18 বছরের কম বয়স্ক
একজন আসেন। আমি আসি স্যার। হ্যাঁ বলেন, এই শিশু কাকে বলে, শিশু সংজ্ঞাটা বলেন। এই শিশু। শিশু হচ্ছে চার ধারা বিদ্যমান অন্য কোনো আইনে ভিন্নতার যাহা কিছু থাকুক না কেন এই আইনের উদ্দেশ্য পূর্ণ কল্পে অনূর্ধ্ব অনূর্ধ্ব 18 বছর বয়স পর্যন্ত সকল ব্যক্তি শিশু হিসেবে গণ্য হইবে। এই স্টপ, মনোযোগ দেন। সরি। অন্যান্য আইনে আমরা শিশু বলতে পারিবারিক সহিংসতা এবং শিশু, নারী শিশু নির্যাতন, এমএনএসটি বা মানবাধিকার, সংবিধান, অন্য আইনে যাই থাকুক না কেন সবগুলো কিন্তু আন্ডার এজ, 18 বছরের 18 বছরের পূর্ণ করে নাই সবগুলো। কোথাও কোথাও 10 বছর, কোথাও 12 বছর, কোথাও 14 বছর। এই আইনে গিয়ে দেখেন শিশু বলতে বোঝাইছে যে 18 বছর পর্যন্ত, একদম লিমিট করে দিচ্ছে শিশু আইনে, যে 18 বছর পর্যন্ত, 18 বছর শেষ না, 18 বছর, 18 বছর যিনি তাকেও শিশু হিসেবে গণ্য করছে। আপনারা লিখবেন পরীক্ষায় যে শিশু আইনে 2013 বিধান মোতাবেক, 4 ধারা বিধান মোতাবেক অনূর্ধ্ব 18 বছর পর্যন্ত সকল ব্যক্তি, এখানে কিন্তু ব্যক্তিকে যদি 18 বছর পূর্ণ হয় সেও শিশু হিসেবে গণ্য হবে। এক কথা ক্লিয়ার সবার? এখানে কিন্তু বয়স কিন্তু 14, 15, 16, 17 বলে না যে 14 বছর কম বয়সী শিশুকে শিশু বলা হয়েছে। এখানে ডিরেক্টলি 18 বছর হয়েছে, তার 18 বছর হলে তো সে তো প্রাপ্ত, আমরা বলি প্রাপ্তবয়স্ক, তাকে বিয়ে জি দেওয়া স্যার। যাবে 18 বছর। কিন্তু এখানে শিশু আইনে 18 বছর পর্যন্ত একটা ব্যক্তি সেও শিশু। বুঝতে পারছেন? স্যার স্যার, ওই যে 82 83 একটা কথা বলছিলেন, ওই যে যে শিশুটা ওই যে আপনার 9 বছর 12 বছরের কম, নয় নয় বছরের কম, বছরের কম না প্রথম হচ্ছে 9 বছরের কম, 12 বছরের বেশি নয়। 12 বছরের বেশি, কিন্তু ওই বুদ্ধি পরিপূর্ণতা যদি হয় তাহলে সে অপরাধ করছে। হ্যাঁ কিন্তু এইখানে অবশ্যই। তাহলে এইখানে হ্যাঁ, তাহলে 18 বছর তাহলে অনেক ইন্টার পাস করে যাচ্ছে স্যার, হ্যাঁ, তাও সে সেও শিশু। শিশু, সেও শিশু হবে যদি, কারণ হচ্ছে আমরা এই যে, আমরা এই যে তনু হত্যা না, এই যে আমরা গিয়ে ইন্সপেক্টর স্যারদেরকে মারলো না, একটা মার্ডার করলো বাড়িতে, কি জানি তার পিতামাতাকে মারলো, ওই পুলিশ পরিদর্শককে, তার ওই যে কি নামটা, এটা মালিবাগের যে ঘটনাটা, তাদেরকে কিন্তু তার তার যে মেয়ে, তার বয়স তো মেয়ে মনে হয় মেট্রিক ইন্টার পাস ছিল। তো বয়স যাই থাক না কিন্তু সে তো শিশু হিসেবে গণ্য হয়েছে, তাকে পরে প্রত্যায়িত প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে, তাকে শিশু হিসেবে, শিশু যে পরবর্তী কার্যক্রম গুলো রয়েছে সে ওই আন্ডার শিশু হিসেবে সে গণ্য হয়েছে। কারণ সে তো সে সে কিন্তু ইংলিশ মিডিয়াম পড়াশোনা করে, সে কি বুঝে না কোনো কিছু? মেট্রিক পাস করে তো আবার সে বোঝেন ইংলিশ, ইংলিশ মিডিয়াম ভাষণে পড়াশোনা করে, সে কি না বুঝে? তার কি তার কি পরিপক্কতা পায় নাই? কিন্তু আইন বলতেছে সি ইজ এ ইনফ্যান্ট অর চিলড্রেন, সেও কিন্তু শিশু হিসেবে গণ্য হচ্ছে আদালত। আচ্ছা, আমরা এখন যাই এই আইনের অধীন। এই আইনের অধীন কোন বয়স পর্যন্ত সকল ব্যক্তি, সকল ব্যক্তি, দেখেন ব্যক্তি, এই ব্যক্তি টাইপ প্যানেল করে আমরা সংজ্ঞা পাবো, ব্যক্তি, পার্সন, এবং মানবাধিকার এ তো পাবো আমরা, হচ্ছে মানব পাচার এবং মানি লন্ডারিং এ যা পাবো। এই ব্যক্তি, ব্যক্তি বলতে কি বোঝানো হয়েছে এগুলা একটু জেনে নেন। এই শব্দগুলো আমরা আমরা সামনে যাবো যে এই আইনের অধীন কোন বয়স, কোন বয়স পর্যন্ত ব্যক্তি সেগণ্য হবে। 16 বছর, 17 বছর, 18 বছর, 19 বছর, এটা 18 বছর। পানিবান্তা। শিশু আইন অনুসারে 18 বছর পর্যন্ত সকল শিশু গণ্য হবে, এই বিধানটি কিসের উদ্দেশ্য করা হয়েছে? এই যে একটা সুন্দর একটা প্রশ্ন, যে এই শিশুদের বয়স যে 18 করা হয়েছে, এটা কিসের জন্য করা হয়েছে, উদ্দেশ্যটা কি? আইন প্রয়োগ সীমিত করার জন্য, আইনের উদ্দেশ্য পূরণের জন্য, শিশুর শাস্তি বৃদ্ধি করার জন্য, বয়স নির্ধারণ করার জন্য? অবশ্যই। আইনের উদ্দেশ্য পূরণ করার জন্য। হ্যাঁ, এখানে আইনের উদ্দেশ্য না, এখানে একটু দেখেন, এখানে বলছেন এই আইনের, এই যে দেখেন এই আইনের উদ্দেশ্য পূরণ করবে, দেখেন দেখছেন কথাটা কোথেকে মারছে, নিজের মন হুম। করে না। এই জন্য বারবার বলি ভাই, মেইন বইটা আপনি একটা ধারা পড়েন, ওইটা একটু একে ব্লা বা বা করে পড়ে যায় না, একটু থামেন, একটু থামেন। কোন জায়গা থেকে এমসিকিউ দেবো নিজে বলতে পারবেন না, কিন্তু আপনি মেন বই থেকে পরীক্ষা পুলিশ হেড করার স্যাররা যে প্রশ্ন করে, অনেক ধন্যবাদ দেয় স্যারদেরকে, যে এখন গতানুগতিক এই যুগে এসে এত মানসম্মত খুবই স্ট্যান্ডার্ড লেভেলে প্রশ্ন করতেছে। ব্যর্থ হচ্ছে আমাদের, আমরা পড়াশোনা করি না, আমরা দোষারোপ করি তাদের যে এত কঠিন কোত্থেকে দিছে না, মেইন বইয়ের ভিতরেই তারা থাকে, ওখান থেকে প্রশ্ন দেয়। তাহলে আমরা এটা হচ্ছে উদ্দেশ্য, আইনের উদ্দেশ্য পূরণের জন্যই এই 18 বছর বয়স পর্যন্ত সকল শিশু হিসেবে গণ্য করা হয়েছে। তাহলে মোটামুটি আমরা একটু পিছন দিকে যাই, যেগুলো আমরা একটু দেখলাম প্রথম সেশন এবং দ্বিতীয় সেশনে। ক্লাসগুলো রেকর্ড আছে, সবাই মনোযোগ দিয়ে প্রয়োজন শুনবেন। আর মাঝে মধ্যে নিজের ভিডিও নিজে নিজে করবেন, মোবাইল নিয়ে একটা পার্সেন্ট একটু রেকর্ড করবেন, দেখবেন আপনাকে কেমন দেখা যায়, কেমন শোনা যায়। আপনার সাথে নিজের সাথে চ্যালেঞ্জ করবেন, আপনি জিলুর সাথে চ্যালেঞ্জ করবেন না, তালিমের সাথে, অন্তু কারোর সাথে চ্যালেঞ্জ করবেন না, চ্যালেঞ্জ করবেন নিজের সাথে। ফাইট ইউর সেলফ। তাহলে কি হবে, নিজের ভুলগুলো ধরা পড়বে। দেখবেন আপনার ফেসটা কেমন দেখা যাচ্ছে, আপনি কি হাসতেছেন না কাঁদতেছেন, চোখের কন্ট্যাক্টটা কেমন। এই যে সরকারের যে আয়না দিচ্ছে আপনাদের বস্ত্র ইয়ার সামনে, ব্যারাকের সামনে, এগুলো তো উদ্দেশ্য আছে। এগুলো আমরা উদ্দেশ্য জানি না, অনেক এমনি দিয়ে রাখছে, পোশাক পরিচয় আমাদের মুখ, অনেকে মুখটাও দেখতে চায় না।
তো যাই হোক, আমরা দ্বিতীয় সেশনে আমরা শিশু আইনে আমরা মোটামুটি একটা গল্পের মাধ্যমে পড়েছি, যেটা প্রথম দিকে পড়েছিলাম। শিশু আইনে কত ধারা? 70 ধারা। 70 ধারা পড়েছে কি নিষ্ঠুরতা দণ্ড, একটা গল্প পড়েছি। আমি গল্পটা কিন্তু ধরবো কালকে তালিমকে, গল্পটা আমি ধরবো, যে সবাইকে ধরবো যে গল্পটা কি ছিল মূলত এই নিষ্ঠুরতা যে হলো। আমি বারবার বলছি প্রত্যেকটা ধারা থেকে উদাহরণ তৈরি করবেন, প্রত্যেকটা ধারা থেকে প্রশ্ন তৈরি করবেন, এমসিকিউ তৈরি করবেন, তাহলে সম্ভব আপনার দ্বারা কোনো কিছু করা। আপনি যখন ধারা পড়ে যাবেন 70-এ নিষ্ঠুরতা দণ্ড দ্বারা, 71-এ গাঁজা খাইছে, 72-এ মদ খাইছে, আরে ভাই এগুলো এবার পড়েন না। প্রত্যেকটা ধারার প্র্যাকটিক্যাল প্রায়োগিক যে ব্যবহার রয়েছে সেটা মুখস্থ করেন, পড়েন, মাথায় থাকবে। আমার মনে হয় 70 দ্বারা আমার মনে হয় ভোলার কথা না আপনাদের। গল্প আকারে হোক যেটা হোক, যে নিষ্ঠুরতা যে করছে সেটা হচ্ছে ভোলার কথা না। নিষ্ঠুরতা তো একটা বেসিক বিষয়। অনেকে নিষ্ঠুরতা বোঝে না, কোন কোন বিষয়ে যে নিষ্ঠুরতা আসে এগুলো অনেকে বুঝে না। তাহলে আমরা এখানে একটু রিপিট দিই যে আমরা কি কি পড়লাম। শুরুতেই আমরা দেখলাম যে আমরা সংজ্ঞায় যেটা পড়েছি, শুরুতে একটু রিপিট দিচ্ছি, খালি একবার যাতে দেখে যাবো। প্রথম পড়েছি একে পড়েছি সংক্ষিপ্ত শিরোনাম 2013 নামে। তারপর পড়েছি 2-এর 2 আইনানুগ বৈধ অভিভাবক বলতে বোঝাচ্ছে। এখানে একটা আইন রয়েছে 1890 সালে 7 নং সেকশন অনুযায়ী বলেছে যে যিনি এই আইন অনুসারে যারা নিয়োগপ্রাপ্ত হবে যে ঘোষিত অভিভাবক। আর এখানে তো 2-এর 3 এবং 2-এর 4 পড়েছে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু। 4-এ পড়েছে আইনের সাথে সংস্পর্শে আসা শিশু। আচ্ছা, তারপরে আমরা এদিকে কি বললাম? আহ আহ এদিকে দেখলাম আমরা বর্ধিত পরিবার, যেটা হচ্ছে 11 পড়েছি। বর্ধিত পরিবার একটু ইম্পর্টেন্ট দিয়েছি এখানে। বর্ধিত পরিবার বলতে কি বোঝানো হয়েছে? আর এদিকে কি রয়েছে? ভিক্ষা, ভেরি ইম্পর্টেন্ট। 2-এর 16 তো ভিক্ষা, 3টা বিষয় রয়েছে, যেটা হচ্ছে আপনাকে আপনার মাধ্যমে কোন প্রদর্শন করাবে, নাচ গান বা কোনো প্রতিস্থাপকের মাধ্যমে। আরেকটা বলেছি যে কোনো ক্ষত আঘাতের মাধ্যমে বিকলাঙ্গতা প্রকাশ করাবে। আরেকটা বলেছি মাদক বা ওষুধের মাধ্যমে যদি করে সেটা ভিক্ষা বৃত্তি স্বীকরণ হবে, 2-এর 16। আরেকটা আমরা দেখলাম যে এদিকে পড়লাম যে 2-এর সমাজকর্মী বলতে কি বোঝানো হয়েছে? যে খালা আম্মা বা বড় ভাইয়া, সেটা হচ্ছে 2-এর 21। এবং তাদের কাজ হচ্ছে শিশুদের সেবা প্রদান করা। আরেকটা বিষয় হচ্ছে সুবিধা বঞ্চিত শিশুদের 89, আমরা যেটা পরবর্তী পর্ব করবো। আর সর্বশেষ পড়েছি শিশু বলতে কি বোঝানো হয়েছে। শিশু এই আইনের 4 ধারা বিধান মোতাবেক এই আইনের উদ্দেশ্য পূরণ করবে, অন্যান্য যাই থাকুক না কেন। অর্থাৎ অন্য আইনের ভিন্নতা যাই থাকুক না কেন, স্পষ্ট বলে দিচ্ছে যে অন্যান্য যা আছে যাই দেখার বিষয় না, কিন্তু এই আইনের উদ্দেশ্য হচ্ছে অনূর্ধ্ব 18 বছর পর্যন্ত সকল ব্যক্তি শিশু হিসেবে গণ্য হবে। এই ছিল মোটামুটি আজকের আলোচনা। ক্লাসে আরো 7 মিনিট রয়েছে, কারো কোনো প্রবলেম থাকলে জানাতে পারেন। এখন আপনারা কোনো ডিসকাশন থাকলে বা কারো জানা থাকলে একে অপরকে প্রশ্ন করতে পারেন। আমরা আজকে এই পর্যন্ত শেষ করে দিব। রাতে ক্লাসটি যদি হয়, আমি জিল্লুকে রিকোয়েস্ট করবো অথবা রাজুকে রিকোয়েস্ট করবো, আপনার ক্লাসে থেকে না আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনার একটু ক্লাস করাবেন যারা জয়েন করবে আর কি। আমি থাকবো অবশ্যই, উপস্থিত থাকবো যদি ব্যস্ত থাকি, আর না হলে আমি নিবো আর কি। আর লিঙ্কটা দিয়ে দিচ্ছি আর পিডিএফটা দিয়ে দিচ্ছি। পিডিএফটা পাইছেন মনে হয় আপনারা? স্যার। হ্যাঁ, বলেন। স্যার। আচ্ছা, একটু ক্লাসটা শেষ করে দিই, দাঁড়ান। আজকের আলো আপনারা সবাই যে ক্লাসটা শেষ করে দিচ্ছি, রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি, আপনারা একটু ডিসকাশন করবেন। আজকের এই পর্যন্ত, দ্বিতীয় সেশন, পরবর্তী সেশন হবে আগামীকাল। আপনারা সেই সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।